হ্যালো প্রিয়জনেরা, কেমন আছেন সবাই? আমি সাইফ আছির সাথে আর চলে এলাম আরো একটি অসাধারণ মুভির এক্সপ্লেনেশন নিয়ে। আজ এক্সপ্লেন করব 2023 সালে রিলিজ হওয়া তামিল ইন্ডাস্ট্রির মুভি ভিদুয়াথালাই পার্ট 1। মুভিটির আইএমডিবি রেটিং 8.8 আউট অফ 10 আর 97% গুগল ইউজার মুভিটি পছন্দ করেছেন। এটা মূলত একটি ক্রাইম থ্রিলার জনারের মুভি। সো গাইজ, কথা না বাড়িয়ে লেটস জাম্প ইনটু দ্য এক্সপ্লেনেশন। মুভির শুরুতেই আমাদেরকে অরুমাপুরী নামের একটি জেলা সম্পর্কে জানানো হয়। এই জেলা বিভিন্ন খনিজ সম্পদে পরিপূর্ণ, কিন্তু বারবার চেষ্টা করেও সরকার সেই খনিজ সম্পদগুলো উত্তোলন করতে ব্যর্থ হয়, কারণ সরকারের কাজে বাধা হয়ে দাঁড়ায় পিপল আর্মি নামের একটা অর্গানাইজেশন। এটা মূলত একটা টেরোরিস্ট অর্গানাইজেশন। পিপল আর্মিকে পরাস্ত করার জন্য অরুমাপুরী জেলায় পুলিশের স্পেশাল ফোর্স মোতায়েন করা হয়। জেলার গ্রামগুলোতে পুলিশ ক্যাম্প বসানো হয়। পাহাড়ি এলাকাগুলোতে কিছু দূর পরপরই চেকপোস্ট বসানো হয়। অরুমাপুরী জেলার একটি গ্রাম হচ্ছে সেলিয়ামান দুর্গম। অন্যান্য গ্রামের মতো এই গ্রামের নিরাপত্তার জন্য পুলিশের কোম্পানি স্পেশাল টাস্ক ফোর্স গঠন করা হয়। পুলিশের কড়া নিরাপত্তার কারণে পিপল আর্মি এখন আর স্বাধীনভাবে ঘোরাফেরা করতে পারে না। এই কারণে সরকার আবারও মাইনিং এর কাজ শুরু করার সিদ্ধান্ত নেয়। তখনই ঘটে যায় বড় একটা দুর্ঘটনা। অরুমাপুরী জেলার একটা রেলওয়ে স্টেশন ব্রিজের ওপর ট্রেন চলাকালীন সময় হঠাৎ করে বিস্ফোরিত হয়। এতে ট্রেনের অসংখ্য যাত্রীর মৃত্যু হয়। যারা জীবিত ছিল তারা সবাই খুবই বাজেভাবে আহত হয়। উদ্ধারকর্মীরা এসে ট্রেনের ভেতরে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করে। ঘটনাস্থল পরিদর্শনের জন্য রাজ্যের মিনিস্টারও উপস্থিত হয়। মিনিস্টারের ধারণা পিপল আর্মি মাইনিং বন্ধ করার জন্যই ট্রেন ব্লাস্ট করেছে। এই বিষয়টা নিয়ে মিনিস্টার একটা প্রেস কনফারেন্স করে। সাংবাদিকরা পুলিশ এবং সরকারের দিকে আঙ্গুল তুলতে শুরু করে। সাংবাদিকদের মতে সরকারের গাফিলতির কারণেই পিপল আর্মি এত কিছু করার সুযোগ পাচ্ছে। এইসব বলাতে মিনিস্টার সাংবাদিকদের ওপর খেপে যায়। এইখানে আমরা জানতে পারি পিপল আর্মির প্রধান লিডারের নাম পেরুমাল। পিপল আর্মি তাকে ভাতিয়া নামে ডাকে। ভাতিয়ার অর্থ গুরু। আজ পর্যন্ত কেউ পেরুমালের চেহারা দেখেনি। এই কারণে অসংখ্য মানুষ পেরুমালকে ঘোস্ট নামেও জেনে থাকে। কিছু সাংবাদিক আছে যারা পিপল আর্মির পক্ষে লেখালেখি করে। এই কারণে মিনিস্টার রেগে গিয়ে সাংবাদিকদের বলে, টেরোরিস্টদেরকে টেরোরিস্টের মতোই উপস্থাপনা করুন, উল্টোপাল্টা লেখালেখি করে তাদেরকে হিরো বানাবেন না। এরপর মিনিস্টার বলে সরকার পিপল আর্মির লিডার রমেশ, মূর্তি এবং তাদের মাস্টারমাইন্ড পেরুমালকে গ্রেফতার করার জন্য টার্গেট নিয়েছে। এই কারণে এখন থেকে যারা পিপল আর্মিকে হেল্প করবে অথবা তাদের পক্ষে লেখালেখি করবে সবাইকে অ্যারেস্ট করা হবে। মিনিস্টার পেরুমালকে অ্যারেস্ট করার এই অপারেশনের নাম দিয়েছে অপারেশন গোস্ট হান্ট। রমেশ এবং মূর্তির ছবি পুলিশের কাছে থাকলেও পেরুমালের কোনো ছবি কারো কাছে ছিল না। কেউ জানে না পেরুমাল দেখতে কেমন। এই কারণে পেরুমালকে অ্যারেস্ট করা সরকারের জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ ছিল। এর পরের সিন আমরা দেখতে পাই অরুণাপুরী জেলার পাহাড়ি রাস্তা দিয়ে একটা বাস ছুটে চলেছে। এই বাসে আমরা কুমারা সেন নামের এক ব্যক্তিকে দেখতে পাই। কিছু দূর যাওয়ার পর পুলিশ চেকিং এর জন্য বাসটা থামায়। সেই সময় দুজন লোক বাস থেকে নেমে পালানোর জন্য দৌড়াতে শুরু করে। একজনকে লক্ষ্য করে গুলি ছোড়ে পুলিশ, ফলে লোকটা সেখানেই মারা যায়। এই ঘটনা দেখে কুমারা সেন প্রচুর ঘাবড়ে যায়। কুমার একজন পুলিশ কনস্টেবল। সেই কোম্পানির স্পেশাল টাস্ক ফোর্সে নতুন জয়েন করতে এসেছে। এই কোম্পানির ওসি ড্রাইভারকে পিপল আর্মির লোকেরা মেরে ফেলেছে। এই কারণে কুমারকে ওসির নতুন ড্রাইভার হিসেবে নিযুক্ত করা হয়। এইখানে ড্রাইভারের কাজ শুধু ওসির গাড়ি ড্রাইভ করা নয়, পাশাপাশি গ্রামের প্রতিটা চেকপোস্টে ডিউটিরত পুলিশদের সবসময় খাবার পৌঁছে দিতে হয়। তাই কুমারকেও এই কাজগুলো করতে হবে। পুলিশের এই চেকপোস্টগুলো দুর্গম পাহাড়ি এলাকার বিভিন্ন স্থানে অবস্থিত। তাই ওসি ইন্সপেক্টরকে বলে কুমারকে যেন সব চেকপোস্ট চিনিয়ে দেয়। ওসির কথা মতো ইন্সপেক্টর কুমারকে ওই গ্রামের মোট 8টা চেকপোস্ট চিনিয়ে দেয়, সাথে খাবারও পৌঁছে দেয়। এদের মধ্যে একটা চেকপোস্ট ছিল পাহাড়ি জঙ্গলের একদম ভেতরে। খাবার ভর্তি বড় বড় ব্যাগ নিয়ে দুর্গম পাহাড়ে উঠতে গিয়ে কুমারের অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল, কিন্তু কিছু করারও তো নেই। এটাই তার ডিউটি, আর এখন থেকে প্রতিদিনই তাকে এই কাজ করতে হবে। জঙ্গলের ভেতরের ওই চেকপোস্টে পৌঁছানোর পর ইন্সপেক্টর এবং কুমার রাতে সেখানেই থেকে যায়। রাতের বেলা পানি শেষ হয়ে যাওয়ায় কুমার একজন পুলিশের সাথে পাশের পাহাড়ি নদী থেকে পানি আনতে যায়। নদীর পাশে একটা জায়গায় কুমার একটা ইউনিফর্ম আর তার উপর ছড়ানো ছেটানো লাল রং দেখতে পায়। কুমার তার সাথের পুলিশকে বলে, মনে হয় তোমরা এখানে রং ছিটিয়ে হোলি খেলেছিলে, তাই না? তখন ওই পুলিশ বলে, এইগুলো রং নয়, রক্তের দাগ। তোমার আগে যে ড্রাইভার ছিল এটা তারই ইউনিফর্ম। এই কথা শুনে কুমার প্রচন্ড ভয় পেয়ে যায়,
কুমার ভাবতে থাকে যদি তার সাথেও এরকম কিছু ঘটে তাহলে তার মায়ের কি হবে, কারণ কুমার তার মায়ের একমাত্র সন্তান। তাই কুমার তার সিনিয়রের সাথে কথা বলে জানতে চায় ট্রান্সফার নেয়ার কোনো উপায় আছে কিনা। সিনিয়র পুলিশ বলে, তুমি তো সবেমাত্র ডিউটিতে জয়েন করেছো, এখনই ট্রান্সফারের কথা চিন্তা না করে মন দিয়ে নিজের কাজ করো। আর কোনো উপায় না থাকায় কুমার পরের দিন থেকে প্রতিটা চেকপোস্টে খাবার পৌঁছে দিতে শুরু করে। যদিও দুর্গম পাহাড়ি রাস্তায় খাবার নিয়ে যেতে কুমারের একটু কষ্টই হচ্ছিল, কিন্তু সহকর্মীদের কাছে খাবার পৌঁছে দিতে পেরে তার আনন্দ হচ্ছিল। প্রথম দিনই খাবার পৌঁছে দিতে যাওয়ার সময় কুমার খেয়াল করে গ্রামের কয়েকজন লোক এক বৃদ্ধাকে নিয়ে কাঁদতে কাঁদতে কোথাও যাচ্ছে। কুমার গাড়ি থামিয়ে জানতে চায় তাদের কোনো সমস্যা হয়েছে কিনা। তখন ওই বৃদ্ধার সাথে আসা এক লোক জানায় বৃদ্ধার ওপর জঙ্গলি ভালুক আক্রমণ করেছে, তাই ওরা বৃদ্ধাকে হসপিটালে নিয়ে যাচ্ছে। হেঁটে হেঁটে হসপিটালে পৌঁছাতে অনেক সময় লেগে যাবে, এই কারণে কুমার গাড়ি থেকে খাবারের পাত্রগুলো নামিয়ে বৃদ্ধাকে গাড়িতে তুলে নেয় আর গ্রামের দুজন মানুষকে বলে খাবারগুলো যেন কষ্ট করে একটু চেকপোস্টে পৌঁছে দেয়। এরপর কুমার বৃদ্ধাকে নিয়ে হসপিটালের দিকে যেতে শুরু করে। পথে একটা চেকপোস্টে পুলিশ কুমারের গাড়ি থামিয়ে বলে, ওসি তোমাকে দ্রুত তার সাথে দেখা করতে বলেছে। কুমার বলে, আমি এই বৃদ্ধাকে হসপিটালে পৌঁছে দিয়ে তারপর ওসির কাছে যাচ্ছি। ওই পুলিশ কুমারকে বলে, আগে ওসির সাথে দেখা করো, ওসির অর্ডার অমান্য করে কোথাও যেও না, ওসিকে তুমি চেনো না, এর জন্য তোমাকে অনেক শাস্তি পেতে হবে। কুমার তার কথায় কান না দিয়েই বৃদ্ধাকে নিয়ে হসপিটালে চলে যায়। প্রথম দিনই গ্রামের মানুষের সেবা করতে পেরে কুমার মনে মনে অনেকটা গর্ববোধ করছিল, কিন্তু কুমার তখনও বুঝতে পারেনি তার এই মহৎ কাজটা তার জন্য কতটা দুর্বিষহ করে তুলবে তার নিজের জীবন। হসপিটাল থেকে ফিরে কুমার যখন ওসির সাথে দেখা করতে যায়, ওসি কুমারকে একটা থাপ্পড় দিয়ে বলে, হসপিটালে যাওয়াটা কি আমার অর্ডারের থেকেও বেশি ইম্পর্টেন্ট ছিল? কুমার বলে, আমি সময় মতো হসপিটালে না নিয়ে গেলে ওই বৃদ্ধা মারা যেত। ওসি রেগে গিয়ে কুমারকে পানিশমেন্ট দেয়। একটানা পুরো দিন ধরে কুমারকে বিভিন্ন ধরনের শারীরিক কসরত করতে হবে। এক সময় পুলিশের চিফ সিকিউরিটি ওসির কাছে গিয়ে বলে, কুমারকে অনেক শাস্তি দেয়া হয়ে গেছে, এবার অন্তত তোকে ক্ষমা করে দিন। ওসি বলে, আমার কোম্পানিতে পুলিশেরা আমার অর্ডার ফলো করছে না, এই কথাটা তো এতক্ষণে অনেকেই জেনে গিয়েছে, এটা আমার জন্য কত বড় অপমান তুমি বুঝতে পারছো? ওকে শাস্তি পেতে দাও, যাতে সবাই বুঝতে পারে আমার অর্ডার ফলো না করার ফল কতটা ভয়াবহ হতে পারে। এরপর বিকেল বেলা যখন সব পুলিশ সৈনিকদের পিটি করানো হচ্ছিল, তখন ওসি সবাইকে বলে, কুমার অত্যন্ত সাহসের সাথে একজন গ্রামবাসীর প্রাণ বাঁচিয়েছে, সবাই তার জন্য তালি বাজাও। সবাই তালি দিয়ে কুমারকে উৎসাহিত করে, কিন্তু এরপরই ওসি বলে, যেহেতু কুমার আমার অর্ডার ফলো করেনি, এই কারণে শাস্তি হিসাবে এখন সে আমার টয়লেটগুলো পরিষ্কার করবে। ওসির অর্ডার অনুযায়ী কুমারকে সবগুলো টয়লেট পরিষ্কার করতে হয়। শাস্তি এখানেই শেষ নয়, প্রতিদিন বিভিন্ন চেকপোস্টে খাবার পৌঁছে দিয়ে আসার সময় কুমারকে আবার রাতের বেলা টাওয়ারে ডিউটি দেওয়া হয়। সারাদিন ডিউটি করে আবার রাতের বেলা টাওয়ারে ডিউটি করতে গিয়ে কুমার ঠিকমতো ঘুমানোর সময়টা পর্যন্ত পাচ্ছিল না। এক রাতে কুমার খুব ক্লান্ত হয়ে পড়ে। এই কারণে খাবার পৌঁছে দিয়ে ক্যাম্পে ফেরার আগে সে রাস্তায় গাড়ি থামিয়ে একটু সময় বিশ্রাম করে। ওই সময় সে খেয়াল করে রাস্তা দিয়ে কয়েকজন লোক হেঁটে যাচ্ছে। কুমার ওদেরকে রেখে জিজ্ঞেস করে, তোমরা এত রাতে কোথায় যাচ্ছ? একজন লোক বলে, আমার বোনের বিয়ের ব্যাপারে কথা বলার জন্য এরা অন্য গ্রাম থেকে এসেছে, তাই ওদেরকে বাস স্টপে পৌঁছে দিতে যাচ্ছি। কুমার ওদেরকে নিজের গাড়িতে করে বাস স্টপে পৌঁছে দিতে চায়, কিন্তু ওরা পুলিশের গাড়িতে উঠতে রাজি হয় না। কুমারের জোরাজুরির কারণে শেষ পর্যন্ত ওরা গাড়িতে উঠতে বাধ্য হয়, কিন্তু বাস স্টপে পৌঁছানোর আগেই ওরা গাড়ি থেকে নেমে যায়। এরপর কুমার যখন ক্যাম্পে ফিরে যায়, কুমারের একজন সহকর্মী কুমারকে বলে, তুমি যে বৃদ্ধাকে বাঁচিয়েছিলে তার নাতনি তোমার সাথে দেখা করতে ক্যাম্পে এসেছিল। মেয়েটা সারাদিন ক্যাম্পের গেটের বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করেছে। তাই পরের দিন কুমার মেয়েটার সাথে দেখা করতে বৃদ্ধার বাড়িতে যায়। সেখানে গিয়ে দেখে বিয়ের জন্য পাত্রপক্ষ মেয়েটাকে দেখতে এসেছে। মেয়েটার নাম তামিজা রাশি। কুমারকে বাড়িতে আসতে দেখে তারা সবাই অনেক খুশি হয়। ওরা কুমারকে অনেক সম্মান করে। পরের দিন গ্রামের একটা বাজারে কুমারের সাথে তামিজার দেখা হয়। কুমার তামিজার কাছে জানতে চায় বিয়ে কবে হচ্ছে। তামিজা বলে, বিয়েটা না হলেই ভালো হতো। তামিজা আসলে এখনই বিয়ে করতে চাচ্ছিল না, কিন্তু দাদির জোরাজুরির কারণেই সে বিয়ে করতে রাজি হয়েছে। কুমার তামিজাকে বলে, তোমার দাদি যেহেতু চায় সেহেতু তোমার বিয়েটা তো করে নেওয়াই উচিত। তামিজা বলে, আমার বিয়ে হয়ে গেলে আমার দাদির দেখাশোনা কে করবে? এরপর তামিজা কুমারকে বলে, আমি শুনেছি সেদিন আমাদেরকে হেল্প করার কারণে আপনাকে অনেক পানিশমেন্ট দেওয়া হয়েছে। এই ঘটনার জন্য তামিজা অনেক দুঃখ প্রকাশ করে। তখন কুমার বলে, এসব বাদ দাও, আমার ব্যাপারে না ভেবে তুমি বরং তোমার দাদির কথা মতো বিয়ে করে নাও। তামিজা বলে, পাত্রপক্ষ বিয়ের জন্য মোটা অঙ্কের যৌতুক দাবি করেছে, টাকার বিনিময়ে পরিবার আমি চাই না। তামিজার সাথে কথা বলার শেষে কুমার ক্যাম্পে ফিরে যায়। সেখানে জানতে পারে আবারও রাতের বেলা টাওয়ারের ডিউটি পড়েছে। লাগাতার টাওয়ারে ডিউটি করতে করতে
কুমার ক্লান্ত হয়ে পড়েছে, তাই সে এই ব্যাপারে এসআই এর সাথে কথা বলতে চায়। কুমার এসআই কে বলে, আবারও ভুল করে টাওয়ারে ডিউটিতে আমার নাম চলে এসেছে। এসআই বলে, কোনো ভুল হয়নি, ওসি পরবর্তী অর্ডার না দেওয়া পর্যন্ত তোমাকে প্রতিদিনই টাওয়ারে ডিউটি করতে হবে। কুমার বলে, প্লিজ আমাকে অন্য কোনো কাজ দিন, আমি অনেক ভালো ফায়ারিং করতে পারি, আমাকে একটা সুযোগ দিন, আমি পিপল আর্মিকে ধরার কাজে আপনাদেরকে সাহায্য করতে পারবো। তখন এসআই বলে, তোমার কি মনে হয় তুমি একমাত্র ইন্টেলিজেন্ট পুলিশ আর আমরা সবাই বোকা? আগে সিনিয়রদের অর্ডার ফলো করতে শেখো, তারপর অন্য কাজ। এরপর এসআই কুমারকে বলে, একটা কাজ করো, তুমি ওসির কাছে গিয়ে সেদিনের ঘটনার জন্য ক্ষমা চাও, ক্ষমা চাইলে সে হয়তো তোমাকে পানিশমেন্ট থেকে মুক্তি দেবে। কুমার বলে, আমি কেন ক্ষমা চাইবো, বৃদ্ধার প্রাণ বাঁচিয়ে আমি তো কোনো ভুল করিনি। তখন এসআই রেগে গিয়ে বলে, সবে মাত্র 5 দিন টাওয়ারে ডিউটি করেছো, ক্ষমা না চাইলে তোমাকে হয়তো আরো 50 দিন ডিউটি করতে হবে, এর জন্য প্রস্তুত থাকো। এরপর কুমার আবারও টাওয়ারে ডিউটি করতে যায়। সেই সময় ওসি কুমারকে ডেকে বলে, এবার নিশ্চয়ই বুঝতে পারছো সিনিয়রের অর্ডার ফলো না করে কত বড় ভুল তুমি করেছো। কুমার বলে, অর্ডার না মেনে ভুল করেছি ঠিক, কিন্তু বৃদ্ধার প্রাণ বাঁচিয়ে তো কোনো ভুল করিনি। প্রতিটা পুলিশের দায়িত্ব সাধারণ জনগণের সেবা করা। কুমারের এমন কথাবার্তার কারণে সিনিয়র পুলিশরা সবাই কুমারের ওপর রেগে যায়। কুমারকে শাস্তি দেওয়ার জন্য ওরা কুমারের খাবার বন্ধ করে দেয়। সারাদিন কঠোর পরিশ্রম করার পর আবার টাওয়ারে ডিউটি করে কুমার যখন খেতে যায় তখন দেখে তার জন্য কোনো খাবারই অবশিষ্ট নেই, শুধুমাত্র পানি খেয়ে কুমার পুরো রাতটা কাটিয়ে দেয়। পরের দিন কুমার যখন চেকপোস্টে খাবার পৌঁছে দিতে যায়, পথে তামিজার সাথে দেখা হয়। তামিজা কোনো একটা কাজে যাচ্ছিল। সেই সময় তামিজা কুমারকে জানায় যৌতুক দিতে রাজি না হওয়ায় পাত্রপক্ষ বিয়ে ভেঙে দিয়েছে। কুমারকে দেখে তামিজা বুঝতে পারে কুমার ঠিকমতো খাওয়া দাওয়া করছে না, তাই সে নিজের খাবার কুমারকে খেতে দেয়। কুমার রাস্তায় বসে খাবারটা খেয়ে নেয় আর খাবার খাওয়ার সময় সে অনেক ইমোশনাল হয়ে পড়ে। পরের দিন আবারও বাজারে তামিজার সাথে কুমারের দেখা হয়। তামিজা একটা চুড়ির দোকানে চুড়ি কেনার জন্য দাম দর করছিল। দাম বেশি হওয়ার কারণে সে চুড়িগুলো না কিনে চলে যায়। ব্যাপারটা কুমার খেয়াল করে এবং ওই চুড়িগুলো সে কিনে নেয়। এরপর তামিজার খাবারের পাত্র ফেরত দেওয়ার সময় পাত্রের ভেতর চুড়িগুলো দিয়ে দেয়। চুড়ি পেয়ে তামিজা প্রচুর খুশি হয়। তামিজা এবং কুমার দুজনেই একে অপরকে ভালোবাসতে শুরু করে। চেকপোস্টে খাবার ডেলিভারি করতে যাওয়ার সময় প্রতিদিনই রাস্তায় তামিজার সাথে কুমারের দেখা হয়। তামিজা কুমারের দেয়া চুড়িগুলো হাতে পরে কুমারকে দেখায়। কুমার সেটা দেখে অনেক খুশিও হয়। সারাদিনের কঠোর পরিশ্রমের পর কয়েক মুহূর্তের জন্য যখন তামিজার সাথে দেখা হয়, কুমারের সারাদিনের ক্লান্তি যেন মুহূর্তেই দূর হয়ে যায়। এভাবেই কিছুদিন পেরিয়ে যাওয়ার পর কুমার তামিজাকে বিয়ে করার জন্য প্রপোজ করে। তামিজা বলে, এভাবে আমাকে কেন বলছো, তুমি তোমার পরিবারকে বলো আমার দাদির সাথে কথা বলতে। কুমার বলে, আমি আমার মাকে তোমার ব্যাপারে জানিয়েছি, মা খুব শীঘ্রই তোমার দাদির সাথে কথা বলতে আসবেন, তার আগে আমি তোমার মতামত জানতে চাচ্ছিলাম। তামিজা মুচকি হেসে সম্মতি জানায়। এরপর তামিজা বাড়ি ফিরে তার দাদিকে কুমারের ব্যাপারে জানায়, কিন্তু কুমার একজন পুলিশ হওয়ায় তামিজার দাদি তাদের সম্পর্কটা মেনে নিতে চায় না। তামিজার দাদি বলে, কুমার যদি তোমার মামার ব্যাপারে জানতে পারে ও কখনোই তোমাকে মেনে নেবে না। পুলিশকে বিয়ে করলে একদিন না একদিন সবাই তোমার মামার ব্যাপারে জেনে যাবে। আমাদের ব্যাপারে সত্যিটা যদি গ্রামের কেউ জেনে যায় তাহলে আমরা আর এই গ্রামেই থাকতে পারবো না। তামিজার মামা আসলে কে, আর তামিজার দাদি গ্রামবাসীর কাছে কি গোপন রেখেছে, এটা আমরা আরেকটু পরে জানতে পারবো। এরপরের সিনে আমরা দেখতে পাই ই কোম্পানির কন্ট্রোল রুমে খবর আসে পিপল পার্টির 3 জন লোক বন্দুক নিয়ে জঙ্গলে ঘোরাফেরা করার সময় তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। ওসি পুরো পুলিশ প্রোটেকশনের সাথে ওই 3 জনকে নিয়ে এসপি অফিসের দিকে রওনা হয়, যাতে এসপি তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে পারে। কিন্তু জঙ্গলের ভেতর পিপল আর্মির লোকেরা পুলিশের পথ আটকায়। ওরা পুলিশদেরকে জিম্মি করে নিজেদের সাথীদের উদ্ধার করে। ওরা একজন পুলিশকে গুলি করে পালিয়ে যায়। ওই পুলিশ সৈনিক সেখানেই মারা যায়। এই ঘটনার পর পুলিশ পিপল আর্মির লোকেদের খোঁজার জন্য অরুমাপুরী জেলার জঙ্গল এবং জঙ্গলের আশেপাশের গ্রামগুলোতে তল্লাশি চালাতে শুরু করে। সেই সময় একজন পুলিশ ভুল করে গ্রামের এক মেয়েকে গুলি করে হত্যা করে। মেয়েটির মা এসে মেয়ের লাশের পাশে বসে চিৎকার চেঁচামেচি করতে শুরু করে। পুলিশ একজন নিরপরাধ মেয়েকে মেরে ফেলেছে ব্যাপারটা জানাজানি হলে পুলিশের ওপর বিভিন্ন ধরনের প্রেসার আসবে। ওসির উপস্থিতিতে এমনটা হওয়ায় দোষ ওসির ওপরেই আসবে। এই কারণে ওসি একটা মিথ্যা রিপোর্ট তৈরি করে বলে, যেখানে লেখা থাকবে বন্য পশুর আক্রমণে মেয়েটার মৃত্যু হয়েছে। কেউ যেন মেয়েটার ডেড বডি দেখতে না পায়, সেজন্য ওসি ডেড বডি জ্বালিয়ে দেওয়ার অর্ডার দেয়। পুলিশ গোপনে মেয়েটার বডি জ্বালিয়ে দিয়ে সব প্রমাণ নষ্ট করে দেয় এবং মেয়েটার মাকে ক্যাম্পে নিয়ে যায়। এই সব কিছু দেখে কুমার একেবারে স্তব্ধ হয়ে যায়। এরপরের সিন আমরা দেখতে পাই মিনস্টার পুলিশের সিনিয়র অফিসারদেরকে ডেকে জানতে চায় অপারেশন গোস্ট হান্টের কাজ কেমন চলছে। পুলিশ অফিসাররা জানায়
গ্রামে তল্লাশি করার সময় একজন মেয়েকে গুলি করায় ই কোম্পানির ওপর ইনভেস্টিগেশন চলছে। মিনিস্টার বলে মাইনিং এর কাজ শুরু করার জন্য পেরুমালকে যত তাড়াতাড়ি সম্ভব অ্যারেস্ট করতে হবে। এই কারণে মিনিস্টার সুনীল মেনন নামের একজন ডিএসপি কে ই কোম্পানির ক্যাম্পে পাঠায়। সুনীল মেনন অতীতে অনেক বড় বড় টেরোরিস্ট অপারেশন হ্যান্ডেল করেছে। এরপরের সিনে আমরা ই কোম্পানিতে সুনীল মেননকে দেখতে পাই। ই কোম্পানির ক্যাম্পে একজন মহিলাকে জিজ্ঞাসাবাদের জন্য আটকে রাখা হয়েছে। পুলিশের সন্দেহ ওই মহিলা পিপল আর্মির সাথে জড়িত। মহিলার কাছ থেকে পিপল আর্মির ইনফরমেশন বের করার জন্য পুলিশ বিভিন্নভাবে তাকে টর্চার করছে। এমনকি ওই মহিলার সমস্ত কাপড় চোপড় খুলে তাকে সম্পূর্ণ নগ্ন করে রেখেছে। তাকে বাথরুমে পর্যন্ত যাওয়ার সুযোগ দেওয়া হচ্ছে না। সুনীল ওই মহিলার কাছে গিয়ে বলে, তুমি যদি পুলিশের প্রশ্নের জবাব দাও তাহলে পুলিশ তোমাকে ছেড়ে দেবে। মহিলা কাঁদতে কাঁদতে বলে, দয়া করে আমার কাপড়গুলো ফিরিয়ে দিন। পুলিশ আসলে আমার কাছে কি জানতে চাচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। সুনীল মহিলাটির কাপড় ফিরিয়ে দিতে বলে। তখন একজন পুলিশ জানায়, কাপড় ফিরিয়ে দিলে মহিলার কাছ থেকে আর কোনো ইনফরমেশন বের করা সম্ভব হবে না, তাই যতক্ষণ সে ইনফরমেশন দেবে না তাকে এই অবস্থাতেই রেখে দেওয়া উচিত। এরপর ডিএসপি সুনীল পুলিশ অফিসারদের সাথে ডিসকাস করে কিভাবে গ্রামের লোকদের কাছ থেকে পিপল আর্মির ব্যাপারে ইনফরমেশন বের করা যায়। ডিএসপি সুনীল প্ল্যান করে যে গ্রামবাসীদেরকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে তাদেরকে খুশি করে তাদের কাছ থেকে ইনফরমেশন বের করে নেবে। গ্রামের ওই সময়ে একটা উৎসব চলছিল। ডিএসপি পুরো গ্রামে লাইটিং এর ব্যবস্থা করে দেয়। এরপর গ্রামবাসীদেরকে ডেকে বলে, তোমাদের পুরো গ্রাম সারা বছর এইভাবেই আলোকিত থাকবে, সেই ব্যবস্থা সরকার করবে। তোমাদের গ্রামে কোনো স্কুল নেই, তোমাদের বাচ্চাদের পড়াশোনা করার জন্য অনেক দূরে স্কুলে যেতে হয়। এই গ্রামে কোনো হসপিটাল না থাকায় বিনা চিকিৎসায় অনেকের মৃত্যু হয়, তাই সরকার তোমাদের গ্রামে একটা স্কুল এবং একটা হাসপাতাল তৈরি করে দেবে। কিন্তু এর জন্য একটাই শর্ত, তোমাদের মধ্যে অনেকের ধারণা পিপল আর্মি মানুষের ভালোর জন্য কাজ করে, কিন্তু এটা সম্পূর্ণ ভুল। পিপল আর্মির উদ্দেশ্য দেশটাকে ধ্বংস করে দেয়া। পিপল আর্মির উপর ভরসা না করে সরকারের উপর ভরসা করো। তোমাদেরকে সব রকম সুযোগ সুবিধা দেয়া হবে, তোমাদের সকল সমস্যার সমাধান করে দেয়া হবে। শুধু তোমরা পিপল আর্মির পেরুমাল, রমেশ আর বাকি সদস্যদের ধরিয়ে দাও। কেউ যদি পিপল আর্মির ব্যাপারে কোনো ইনফরমেশন দিতে পারে তাহলে আমি নিজের পক্ষ থেকে তাকে 10,000 টাকা পুরস্কার দেব। এরপরের সিন আমরা দেখতে পাই কুমার গ্রামের একজন বৃদ্ধাকে হেল্প করার জন্য তার সবজির ঝুড়ি কাঁধে নিয়ে বাড়িতে পৌঁছে দিতে এসেছে। বৃদ্ধা বাড়ির পাশেই কুমারের সাথে ওই লোকগুলোর দেখা হয়। কিছুদিন আগে রাতের বেলা কুমার যাদেরকে বাস স্টপে পৌঁছে দিতে চেয়েছিল। কুমার ওদের সাথে কথা বলে, কিন্তু ওরা কুমারকে না চেনার ভান করে ইগনোর করে। এরপর আমরা দেখতে পাই ডিএসপি সুনীল পুলিশ অফিসারদেরকে সাথে নিয়ে পিপল আর্মিকে অ্যারেস্ট করার জন্য প্ল্যান করছে। পেরুমালের কোনো ছবি না থাকায় তাকে অ্যারেস্ট করা কঠিন হয়ে যাচ্ছিল, তাই সুনীল মেনন পুলিশ অফিসারদেরকে বলে যারা যারা পেরুমালকে দেখেছে তাদের রিমান্ডে নিয়ে পেরুমালের স্কেচ তৈরি করার চেষ্টা করুন। পুলিশরা সেটাই করে। গ্রামের লোকদের রিমান্ডে নিয়ে টর্চার করে পেরুমালের সম্পর্কে জানতে চায়। কাউকে উল্টো করে ঝুলিয়ে পেটায়, কারণ নখ টেনে তুলে ফেলে। কিন্তু এত টর্চার করার পরেও সবার একই কথা, আমি পেরুমালকে কখনোই দেখিনি। তাই ডিএসপি অন্যান্য পুলিশ স্টেশনের পুলিশদের কাছ থেকে ইনফরমেশন নিয়ে পেরুমালের একটা সম্ভাব্য চেহারা তৈরি করতে বলে। ডিএসপির কথা মতো স্কেচ আর্টিস্ট অন্যান্য পুলিশ সদস্যদের বর্ণনা অনুযায়ী একটা স্কেচ তৈরি করে। কুমার অফিস রুমে এসে একটা ফাইল নিতে গিয়ে ওই স্কেচটা দেখে ফেলে। বৃদ্ধার বাড়ির সামনে কুমার যে লোকগুলোকে দেখেছিল তাদের মধ্যে একজনের সাথে স্কেচের চেহারার পুরোপুরি মিল ছিল। এই কথাটা কুমার হেড কনস্টেবলকে জানায়। এই কথাটা ডিএসপি কেও বলতে চায়, কিন্তু হেড কনস্টেবল কুমারকে বাধা দিয়ে বলে, ওসি এমনিতেই তোমার উপর রেগে আছে, এখন তুমি যদি ডিএসপির সাথে কথা বলতে যাও তাহলে ওসি তোমার উপর আরো বেশি রাগ করবে। কুমার বলে, ঠিক আছে, তাহলে আগে আমি ব্যাপারটা ওসিকেই জানাই। হেড কনস্টেবল আবারও বাধা দিয়ে বলে, এখনই না, যখন সময় হবে আমি তোমাকে বলবো। এরপর হেড কনস্টেবল কুমারকে বলে, দেখো কুমার, আমরা আমাদের অভাব মেটানোর জন্য পুলিশের চাকরি নিয়েছি। আমাদের স্যালারির উপর নির্ভর করে আমাদের পরিবার বেঁচে আছে, তাই এইসব কিছুতে না জড়িয়ে চুপচাপ নিজের ডিউটি করাটাই ভালো। কুমার বলে, তাই বলে কি আমরা জনসাধারণের জন্য সেবা করব না? হেড কনস্টেবল বলে, পেরুমাল একজন খুনি, ওর সম্পর্কে তোমার কোনো ধারণা নেই। আমি দেখেছি সে কিভাবে মানুষ খুন করে। এখানে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় অনেকদিন আগে পেরুমালের কিছু লোককে পুলিশ অ্যারেস্ট করেছিল। তাদেরকে জেল থেকে উদ্ধার করার জন্য পেরুমাল তার সাথীদের নিয়ে পুলিশ স্টেশনে হামলা করে। সেই সময় ওরা একজন পুলিশের হাত কেটে দেয়। ওই পুলিশের স্ত্রী প্রেগনেন্ট ছিল, তাই সে পেরুমালের লোকদের কাছে বারবার হাত জোড় করে বলছিল, আমাকে মারবেন না, আমি একবার আমার সন্তানের মুখ দেখতে চাই। কিন্তু পেরুমাল ওই পুলিশের কোনো কথাই শুনেনি। এক কোপে ওই পুলিশের শরীর থেকে তার মাথা আলাদা করে দিয়েছিল। হেড কনস্টেবল আড়ালে দাঁড়িয়ে দৃশ্যগুলো দেখছিল। এই কারণে হেড কনস্টেবল কুমারকে বলে, আমি পেরুমালকে ভালোভাবেই চিনি, তারপরও আমি সবাইকে বলি
আমি পেরুমালকে চিনি না, কারণ কেউ যদি পেরুমালের পরিচয় প্রকাশ করে তাহলে পেরুমাল তাকে তো মারবেই, সাথে তার পরিবারকেও খুঁজে খুঁজে মারবে। তুমি যদি পেরুমালের ব্যাপারে কোনো ইনফরমেশন দাও তাহলে পেরুমাল তোমার মাকে খুঁজে বের করে খুন করবে। কিন্তু কুমার হেড কনস্টেবলের কথায় চুপ করে থাকতে রাজি হয় না। সে একজন ইমানদার পুলিশ হিসেবে সত্যিটা ওসিকে জানাতে চায়। তখন হেড কনস্টেবল কুমারকে নিয়ে গ্রামের একটা চায়ের দোকানে যায়। হেড কনস্টেবল ওই চা বিক্রেতাকে বলে, আমাদের কোম্পানির একজন ড্রাইভার পেরুমালকে চিনতে পেরেছে, তাই পেরুমালকে বলে দিও সে যেন নিজের জায়গা ত্যাগ করে। চা বিক্রেতা বলে, পেরুমাল যেখানেই থাক না কেন, ড্রাইভার যদি তাকে চিনতে পারে তাহলে এই ড্রাইভারকেই আমরা শেষ করে দেব। তখন হেড কনস্টেবল কুমারকে ডেকে চা বিক্রেতার সাথে পরিচয় করিয়ে দেয়। চা বিক্রেতা কুমারকে ভালোভাবে দেখে নেয়। এরপরের সিনে আমরা দেখতে পাই পেরুমালের লোকেরা কুমারকে মারার জন্য প্ল্যানিং করছে। ওদের মধ্য থেকে একজন বলে, আমরা যদি পুলিশকে মেরে ফেলি তাহলে সরকার আমাদেরকে ছাড়বে না, আমাদের পিছে উঠে পড়ে লাগবে। তখন তাদের লিডার বলে, আমরা যদি কোনো সিনিয়র অফিসারকে মারি তাহলে এমনটা হবে, কিন্তু একজন সাধারণ সৈনিককে মারলে সরকার খুব বেশি মাথা ঘামাবে না। এই গ্রামে পবিত্র পাথর নামের একটা পাথর আছে, ওই পাথরটাকে গ্রামের মানুষ উপাসনা করে। পেরুমালের লোকেরা সিদ্ধান্ত নেয় যে ওই পবিত্র পাথরের সামনে কুমারকে মারবে, আর কুমারের মৃত্যুটা এমনভাবে সাজাবে যেন কেউ দেখলে অ্যাক্সিডেন্ট মনে করে। পরের দিন সকালে কুমার হেড কনস্টেবলের কাছে গিয়ে বলে, এখন কি আমি ওসিকে পেরুমালের ব্যাপারে বলবো? হেড কনস্টেবল বলে, আগে চেকপোস্টের খাবার ডেলিভারি করে এসো, এরপর বলুন। কুমার হেড কনস্টেবলের কথা মেনে নেয়। কুমার সচরাচর যে রাস্তা দিয়ে খাবার ডেলিভারি করতে যায়, হেড কনস্টেবল কুমারকে সেই রাস্তা দিয়ে যেতে বারণ করে বলে, ওই রাস্তায় একটা বন্য হাতি ঘুরে বেড়াচ্ছে, তাই তুমি পবিত্র পাথরের পাশের রাস্তা দিয়ে যেও। কুমার হেড কনস্টেবলের কথা মতো পবিত্র পাথরের পাশের রাস্তা দিয়ে যায়। এইখানে আমরা দেখতে পাই পেরুমালের লোকেরা কুমারকে মারার জন্য পেতে বসে আছে। ডিএসপি সুনীল অন্যান্য অফিসারদের সাথে নিয়ে মিনিস্টারের সাথে দেখা করতে গিয়েছিল। পিপল আর্মিরা যখন কুমারের জন্য ফাঁদ পেতে বসেছিল, ঠিক সেই সময় অফিসাররাও ওই রাস্তা দিয়েই ক্যাম্পে ফিরছিল। পিপল আর্মির সদস্যরা পুলিশের গাড়ি দেখা মাত্র রাস্তায় পাথর ফেলে রাস্তা ব্লক করে দেয়। যদিও ওরা কুমারের জন্য ফাঁদ পেতেছিল, কিন্তু ফাঁদে পড়ে যায় সিনিয়র অফিসাররা। কিছুক্ষণের মধ্যে কুমার সেখানে চলে আসে। সিনিয়র অফিসারদের আটকে থাকতে দেখে কুমার বলে, আমি পাথরের উপর দিয়েই গাড়ি চালিয়ে যেতে পারবো। ওসি কুমারের কথার গুরুত্ব দেয় না, কিন্তু ডিএসপি কুমারকে একটা সুযোগ দেয়। কুমার পাথরের ওপর দিয়ে গাড়ি ড্রাইভ করে সিনিয়র অফিসারদের গাড়ি পার করে দেয়। ডিএসপি কুমারের ওপর খুশি হয়ে কুমারের প্রশংসা করে। এরপর কুমার যখন ক্যাম্পে ফিরে আসে, কুমারকে দেখে হেড কনস্টেবল চমকে যায়, কারণ হেড কনস্টেবল ভেবেছিল এতক্ষণে হয়তো কুমার পিপল আর্মির হাতে মারা পড়েছে। কুমার বেচারা হেড কনস্টেবলের ষড়যন্ত্র বুঝতে না পেরে হেড কনস্টেবলের কাছে গিয়ে বলে, আপনাকে অনেক ধন্যবাদ স্যার, আপনি আমাকে পবিত্র পাথরের পাশের রাস্তা দিয়ে যেতে বলেছিলেন, এই কারণেই আজ আমি ডিএসপি স্যারকে বিপদ থেকে উদ্ধার করতে পেরেছি। ডিএসপি স্যার আমার অনেক প্রশংসা করেছেন। এখন তো ওসি আর আমার উপর রেগেও নেই, আর আমি ওসিকে পেরুমালের ব্যাপারে বলতে পারবো। অন্যদিকে ডিএসপির ওপর হামলা হওয়ায় পুলিশের সিনিয়র অফিসার ব্যাপারটা নিয়ে ইনভেস্টিগেশন করতে বলে। তখন ডিএসপি সুনীল বলে, এখন এটা নিয়ে ইনভেস্টিগেশন করলে পিপল আর্মির কিছু সদস্য হয়তো পুলিশের হাতে মারা যাবে, এতে পাবলিকের কাছে পুলিশের খারাপ ইমেজ তৈরি হবে। পেরুমালকে অ্যারেস্ট করার জন্য এখন আমাদের পাবলিক সাপোর্ট প্রয়োজন। ডিএসপি কয়েকজন ইয়াং ছেলেকে পিপল আর্মির সদস্য সাজিয়ে মিডিয়ার সামনে বলে, এরা আগে পিপল আর্মির সদস্য ছিল, সঠিক পথে ফিরে আসার জন্য ওরা পুলিশের কাছে সারেন্ডার করেছে। ডিএসপি সুনীল আরো বলে, এদেরকে আমরা জেলে না দিয়ে পুনর্বাসন কেন্দ্রে পাঠাবো, তাদের যোগ্যতা অনুযায়ী বিভিন্ন কাজের ব্যবস্থা করে দেব। এইসবের মাঝে কুমার তার এক সহকর্মীকে বলে, আমি জানি পেরুমাল কোথায় আছে, চলো আমরা ওসি স্যারের কাছে গিয়ে ব্যাপারটা জানাই। কুমারের ওই সহকর্মী এসব ঝামেলায় নিজেকে জড়াতে চায় না, তাই বাধ্য হয়ে কুমার সাহস করে একা একা ওসির সাথে কথা বলতে চায়। কুমারকে দেখে ওসি বলে, তুমি কি আমার কাছে ক্ষমা চাইতে এসেছো? কুমার বলে, না, আমি অন্য একটা ব্যাপারে কথা বলতে এসেছি। কুমার ক্ষমা চাইবে না শুনেই ওসি রেগে মেগে কুমারের কথা না শুনেই কুমারকে তাড়িয়ে দেয়। কুমার একা একা ওসির সাথে কথা বলতে গেছে, ব্যাপারটা দেখে হেড কনস্টেবল বুঝতে পারে সে আর কুমারকে থামিয়ে রাখতে পারে নাই, তাই সে পিপল আর্মির সাথে দেখা করে যত তাড়াতাড়ি সম্ভব কুমারকে মেরে ফেলতে বলে। পিপল আর্মির সদস্যরা বলে, ডিএসপির ওপর হামলা করায় পিপল আর্মির ওপর অনেক চাপ সৃষ্টি হয়েছে, তাই লিডাররা আপাতত পুলিশের সাথে ঝামেলা করতে বারণ করে দিয়েছে। হেড কনস্টেবল বলে, পেরুমালকে বলে দিও যা করার তাড়াতাড়ি করতে, কারণ মাইনিং এর কাজ খুব শীঘ্রই শুরু হবে, আর মাইনিং এর কাজ একবার শুরু হলে কেউ বাধা দিতে আসলে পুলিশ তাদেরকে খুন করবে। এরপর পিপল আর্মির একজন সদস্য বলে, আপনি শুধু খেয়াল রাখবেন কুমার যেন কাউকে কিছু জানাতে না পারে, বাকিটা আমরাই সামলে নেব। এরপর আমরা কুমার এবং তামিজাকে দেখতে পাই। কুমার একটা ফুল নিয়ে তামিজার সাথে দেখা করতে এসেছে।
এইখানে তামিজা কুমারকে দেখে কিছুটা ইমোশনাল হয়ে বলে, তুমি আমাকে কেন ভালোবাসো? তুমি তো অনেক জায়গায় কাজ করেছো, অনেক মেয়ের সাথে তোমার দেখা হয়েছে, তুমি আমাকে কেন পছন্দ করলে? কুমার বলে, আমি জানি না, যখন সিনিয়রদের পানিশমেন্টের চাপে অতিষ্ঠ হয়ে পালিয়ে যেতে ইচ্ছা করে তখন আমার মনে হয় এখান থেকে পালিয়ে গেলে আমি আর তোমাকে দেখতে পাবো না। এখানকার কষ্টের থেকে তোমাকে দেখতে না পাওয়ার কষ্টটা বেশি যন্ত্রণা দেবে। এই কারণেই আমি চুপচাপ সিনিয়রদের সব কথা মেনে নিই। তুমি যখন আমার জন্য খাবার নিয়ে আসো, ওই খাবারে আমি আমার মায়ের রান্না করা খাবারের স্বাদ পাই। কথা বলার সময় কুমার খেয়াল করে তামিজার অনেক মন খারাপ। কুমার মন খারাপের কারণ জানতে চাইলে তামিজা বলে, আজ আমার বাবার মৃত্যুবার্ষিকী। এইখানে আমরা জানতে পারি 13 বছর আগে পুলিশ বিনা দোষে তামিজার বাবাকে তুলে নিয়ে গিয়েছিল। এটা জানার পর তামিজার মা তামিজার বাবাকে খুঁজতে পুলিশ স্টেশনে যায়। ওই সময় পুলিশ তামিজার মাকেও আটকে রাখে। পুলিশ তামিজার বাবা মাকে নগ্ন করে বেঁধে রেখে অনেক অত্যাচার করে। 3 দিন ধরে তাদের কোনো খোঁজ খবর না পাওয়ার পর তামিজার মামা বাধ্য হয়ে পিপল আর্মির লিডার পেরুমালের সাহায্য নেয়। পেরুমাল পুলিশ স্টেশনে হামলা করে তামিজার বাবা মাকে উদ্ধার করে। এইখানে আমরা একটা সত্য জানতে পারি, হেড কনস্টেবল কুমারকে বলেছিল পেরুমাল বিনা অপরাধে এক পুলিশের গলা কেটে দিয়েছিল। আসলে সত্যিটা হচ্ছে তামিজার মাকে নগ্ন করে অত্যাচার করার কারণে পেরুমাল ওই পুলিশকে এইভাবে হত্যা করে। তামিজ আরো বলে, পুলিশের অমানবিক অত্যাচারের কারণে জেল থেকে বের হয়ে তামিজার বাবা অসুস্থ হয়ে মারা যায়, আর তামিজার মা পাগল হয়ে যায়। এই কারণে তামিজার দাদি তাকে সবসময় শিকল দিয়ে বেঁধে রাখত। একদিন তামিজার মা স্বাভাবিকভাবে কথা বলায় তামিজা ভেবেছিল তার মা সুস্থ হয়ে গেছে, তাই সে শিকল খুলে দিয়েছিল। কিন্তু তামিজার মা তখনও ভারসাম্যহীন। ওই দিন তামিজার মা শরীরের কাপড় খুলে রেখে কাউকে কিছু না জানিয়ে গ্রাম ছেড়ে চলে যায়। সে কোথায় গেছে, বেঁচে আছে না মরে গেছে, কেউ জানে না। এইসবের পর থেকে তামিজার মামা পিপল আর্মির সাথে কাজ করতে শুরু করে। সবকিছু শোনার পর কুমার অনেক চিন্তিত হয়ে পড়ে, কারণ সে একজন পুলিশ আর তামিজার মামা একজন টেরোরিস্ট। পুলিশ হয়ে টেরোরিস্টের সাথে আত্মীয়তা কুমার মেনে নিতে পারছিল না, তাই সে তামিজাকেই ইগনোর করতে শুরু করে। তবে পেরুমাল পুলিশের ওপর কেন হামলা করেছিল সেই সত্যিটা জানার পর পিপল আর্মির ওপর কুমারের ধারণা কিছুটা বদলে যায়। কুমার ভাবতে থাকে হয়তো পিপল আর্মি সাধারণ মানুষের ভালোর জন্যই কাজ করে। পুলিশ গ্রামের এক বৃদ্ধ এবং তার পুত্রবধূকে জিজ্ঞাসাবাদ করার জন্য আটকে রেখেছিল। পুলিশ তাদের দুজনকে নগ্ন করে টর্চার করছিল। মহিলাটির একটা ছোট বাচ্চা ছিল, তাই বাচ্চার কাছে যাওয়ার জন্য মহিলা জেল থেকে পালানোর চেষ্টা করে। এই কারণে পুলিশ তাকে মেরে ফেলে। পুরো ঘটনাটা কুমারের সামনেই ঘটে, আর এইসব দেখে কুমার অনেক ভেঙে পড়ে। এর পরের সিনে আমরা দেখতে পাই একজন পলিটিশিয়ান গ্রামের লোকদের ডেকে বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়ার লোভ দেখিয়ে মাইনিং এর জন্য রাজি করিয়ে নেয়। অন্যদিকে কুমার তামিজার সাথে দেখা করে তার ব্যবহারের জন্য ক্ষমা চায় এবং কথা দেয় আর কখনো এইভাবে তাকে একা করে দেবে না। দুইজনের মনোমালিন্য দূর হয়ে যায়। পরের দিন মাইনিং এর কাজ শুরু হয়ে যায়, আর যাতায়াতের সুবিধার জন্য সরকার পাহাড় কেটে পাকা রাস্তা তৈরি করতে শুরু করে। পুলিশের পুরো প্রোটেকশনের মধ্যে কাজ চলছিল, কিন্তু এইসবের মাঝেও পিপল আর্মি চারদিক থেকে পুলিশকে ঘেরাও করে। এরপর পুলিশের অস্ত্রগুলো নিয়ে নেয়। পিপল আর্মির একজন লিডার বলে, সরকার জঙ্গলের মানুষের উন্নয়নের জন্য কখনোই কাজ করে না, কিন্তু জঙ্গলের প্রাকৃতিক সম্পদ লুট করে নিয়ে ঠিকই নিজেদের স্বার্থ হাসিল করছে। এই জঙ্গল আমাদের, এই জঙ্গলের ওপর শুধুমাত্র জঙ্গলের মানুষদেরই অধিকার, বাইরের কাউকে আমরা এখানকার সম্পদ লুট করতে দেব না। এসব বলতে বলতে পিপল আর্মি বম ব্লাস্ট করে পুলিশের গাড়ি উড়িয়ে দেয়। এতে 4 জন পুলিশ ঘটনাস্থলেই মারা যায়। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে ডিএসপি সুনীল সিদ্ধান্ত নেয় পিপল আর্মির লোকদের মেরে 4 পুলিশের মৃত্যুর প্রতিশোধ নেবে। সুনীল ক্যাম্পের পুলিশদের অর্ডার দেয় গ্রামের মধ্যে যাকেই সন্দেহ হবে তাকে যেন তুলে নিয়ে আসে, আর কেউ পালাতে চাইলেই তাকে গুলি করে হত্যা করে। পুলিশ ডিএসপির কথা মতো এলো পাথাড়ি গ্রামের মানুষ মারতে শুরু করে। এর মাঝে পুলিশ জানতে পারে পিপল আর্মির কোন এক লিডারের পরিবার সোলিয়ামান দুর্গম নামের গ্রামে থাকে, কিন্তু কারা লিডারের পরিবার পুলিশ সেটা জানে না। এই কারণে ওসি প্ল্যান করে সেলিয়ামান দুর্গম গ্রামের সমস্ত মানুষকে তুলে এনে তাদের উপর টর্চার করবে, প্রয়োজনে যতজন দরকার তাদেরকে খুন করবে। এতে নিজের পরিবারের মৃতদেহ দেখার জন্য পিপল আর্মির লিডার অবশ্যই গ্রামে আসবে, আর তখনই পুলিশ তাকে ধরে ফেলবে। হেড কনস্টেবল ওসির প্ল্যান জানতে পেরে পিপল আর্মির লোকদের সাবধান করে দেয় এবং তাদের পরিবারকে নিরাপদ জায়গায় পাঠিয়ে দিতে বলে। এই কথা জানার পর তামিজার দাদি তামিজাকে নিয়ে অন্য কোথাও চলে যাওয়ার প্রস্তুতি নেয়, কারণ তামিজার মামাও পিপল আর্মির একজন লিডার। পুলিশ মূলত তামিজা আর তার দাদির কথাই বলেছিল। রাতের অন্ধকারে কাউকে কিছুই না জানিয়ে ওরা বাড়ি থেকে বের হয়। গ্রাম ছেড়ে চলে যাওয়ার আগে তামিজার দাদি তার পাওনা টাকা নেয়ার জন্য এক লোকের বাড়িতে যায়। একসাথে দুজনকে দেখলে সবাই সন্দেহ করবে, তাই তামিজার দাদি তামিজাকে রাস্তার পাশে দাঁড় করিয়ে রেখে একাই টাকা আনতে যায়। কিন্তু দুর্ভাগ্যক্রমে পুলিশ তামিজার দাদিকে দেখে ফেলে।
ওরা তামিজার দাদিকে তুলে নিয়ে যায়। পুলিশের গাড়ির শব্দ শুনে তামিজা আড়ালে লুকিয়ে পড়ে। তামিজা জানতো না ওই গাড়িতে করে তার দাদিকেই নিয়ে যাওয়া হচ্ছিল। পুলিশের গাড়ি চলে যাওয়ার পর তামিজা তার দাদিকে খুঁজতে শুরু করে, কিন্তু কোথাও খুঁজে পায় না। তাই সে আবার নিজের বাড়ি ফিরে যায়। পরের দিন গ্রামের লোকজন জঙ্গলে তামিজার দাদির মৃতদেহ খুঁজে পায়। দাদির মৃত্যুতে তামিজা প্রচন্ড রকম ভেঙে পড়ে। তামিজাকে সান্ত্বনা দেওয়ার জন্য কুমার তামিজার বাড়িতে যায়। কুমার তামিজাকে বলে, কখনো নিজেকে একা মনে করবে না, আমি সবসময় তোমার সাথেই আছি। পরের দিনই পুলিশ সেলিয়ামান দুর্গম নামের গ্রামের সমস্ত মানুষকে তুলে নিয়ে আসে। এদের মধ্যে তামিজাও ছিল। তামিজাকে দেখে কুমার হেড কনস্টেবলের কাছে ছুটে যায়। হেড কনস্টেবল বলে, এটা তো নতুন কিছু না, আমরা তো এইভাবেই গ্রামের লোকদের তুলে নিয়ে আসি। কুমার বলে, জিজ্ঞাসাবাদের নামে আমাদের পুলিশ মহিলাদের সাথে কি কি করে সেটা আমি নিজের চোখেই দেখেছি, তাই ভয় পাচ্ছি। ওদের মধ্যে আমার পরিচিত একজন মেয়ে আছে। হেড কনস্টেবল বলে, তুমি চিফ সিকিউরিটির সাথে কথা বলে দেখো। ওসি চিফ সিকিউরিটির কথা ফেলতে পারবে না। কুমার চিফ সিকিউরিটির কাছে ছুটে যায়। কুমার বলে, প্লিজ একবার ওসিকে বলুন আমার পরিচিত মেয়েটিকে ছেড়ে দিতে। সিকিউরিটি কুমারকে আজে বাজে কথা বলতে শুরু করে। অন্যদিকে ওসির উপস্থিতিতে পুলিশ গ্রামের মহিলাদেরকে নগ্ন করে মারধর করতে শুরু করে। সেই সময় কুমার ওসির কাছে গিয়ে বলে, আপনি এই মহিলাদের ছেড়ে দিন। পেরুমালের জন্য তো আপনি এদেরকে নির্যাতন করছেন। আমি জানি পেরুমাল কোথায় লুকিয়ে আছে। আমার সাথে 10-12 জন পুলিশ পাঠান, আমি পেরুমালকে ধরে নিয়ে আসব। ওসি কুমারের কথায় গুরুত্ব দেয় না, তাই বাধ্য হয়ে কুমার ডিএসপির কাছে যায়। কুমার ডিএসপিকেও বলে, আমার সাথে কয়েকজন পুলিশ দিন, আমি পেরুমালকে ধরে নিয়ে আসতে পারবো। ডিএসপি বলে, এখন আমি ব্যস্ত আছি। কুমার বলে, পুলিশ গ্রামের মানুষগুলোর ওপর অনেক নির্যাতন করছে, আপনি শুধু একবার অর্ডার দিন। তখন ডিএসপি জিজ্ঞেস করে, ওদের মধ্যে তোমার পরিচিত মানুষ আছে নাকি? কুমার বলে, হ্যাঁ। ডিএসপি বলে, ঠিক আছে, আমি ওসিকে বলে দেব তাকে ছেড়ে দিতে। তখন কুমার বলে, বাকি মহিলাদের ওপরও তো নির্যাতন করা হচ্ছে, তাদেরকে তো ছেড়ে দেবে না। তখন ডিএসপি কুমারের কথা মেনে নিয়ে কয়েকজন পুলিশকে কুমারের সাথে যেতে বলে। এরপর কুমার পুলিশদেরকে সাথে নিয়ে পেরুমালকে ধরার জন্য যায়। সেখানে পুলিশের সাথে পিপল আর্মির অনেক গোলাগুলি হয়। পুলিশের গুলিতে কিছু পিপল আর্মি মারাও যায়, আর তাদের গুলিতে কিছু পুলিশও মারা যায়। দুই পক্ষের গোলাগুলিতে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। সেই সুযোগে পেরুমাল পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু কুমার পেরুমালকে ধরে ফেলে। কুমারের কাছে কোনো অস্ত্র ছিল না, তাই কুমার 2 হাত দিয়ে পেরুমালকে জাপটে ধরে রাখে। কুমার পেরুমালকে বলে, আপনি প্লিজ পালিয়ে যাবেন না, আপনার জন্য পুলিশ গ্রামের মহিলাদের উপর নির্যাতন করছে, আপনি আমার সাথে চলুন, তাহলে নিরপরাধ মহিলারা মুক্তি পাবে। কিন্তু পেরুমাল কুমারের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে পালিয়ে যায়। পেরুমাল একটা বাড়ির ভেতরে ঢুকে পড়ে। এর মাঝে কুমার অন্য একজন পুলিশের রাইফেল নিয়ে পিপল আর্মির কয়েকজন সদস্যকে খুন করে। এরপর কুমার অস্ত্র নিয়ে ওই বাড়ির সামনে যায় যেখানে পেরুমাল লুকিয়ে আছে, কিন্তু কুমার কোনো অ্যাকশন নেয়ার আগেই পেরুমাল নিচ থেকেই বেরিয়ে এসে সারেন্ডার করে। কুমার পেরুমালকে নিয়ে ক্যাম্পে যায়। পেরুমাল ধরা দেওয়ার পর পুলিশ গ্রামের সবাইকে ছেড়ে দেয়। এই পুরো ঘটনাগুলো কুমার তার মাকে লেখা একটা চিঠিতে বর্ণনা করছিল। চিঠির এই পর্যায়ে কুমার লিখেছিল, মা, আমি ভেবেছিলাম পেরুমালকে ধরার পর সব সমস্যার সমাধান হবে। এখন থেকে পুলিশ আর গ্রামবাসীকে বিরক্ত করবে না, পিপল আর্মির গুলিতেও কোনো পুলিশের মৃত্যু হবে না। কিন্তু আমি ভাবতেও পারিনি পেরুমালকে ধরার পর সবকিছু আরো জটিল হয়ে যাবে। আমার জীবনে একটা নতুন মোড় চলে আসবে। মুভির পার্ট 1 এখানেই শেষ হয়। মুভির দ্বিতীয় পর্বে দেখানো হবে পেরুমাল জেল থেকে বেরিয়ে আবার নতুন করে দল গঠন করছে, আর পুলিশ সদস্যরাও এইবার পেরুমালকে সাপোর্ট করছে। পেরুমাল আসলে কে? পিপল পার্টির আসল উদ্দেশ্য কি? পিপল আর্মির সাথে পুলিশের কোনো সদস্য জড়িত? কিভাবে পেরুমালের কারণে কুমারের জীবন বদলে যাবে, এমন আরো অনেক প্রশ্নের উত্তর আমরা পেয়ে যাব দ্বিতীয় পার্টে। কিন্তু আজকে এই পর্যন্তই ছিল আমাদের এক্সপ্লেনেশন। যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক করুন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। একটা কমেন্ট মাস্ট রেখে যান আমাদের জন্য, যাতে আমরা পড়তে পারি। আপনাদের সাথে আমি ছিলাম আপনাদের সাইফ। আজকে বিদায় নিচ্ছি, কিন্তু আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো মুভি দেখতে দেখতে। ততক্ষণ পর্যন্ত ইউ নো হোয়াট আই সে, রাইট? প্রিয়জনের খেয়াল রাখুন। আল্লাহ হাফিজ।